গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দত্তা। আজকের গল্প দত্তা। আশা করছি আপনারা এই গল্পের প্রথম পরিচ্ছেদ থেকে ষোড়শ পরিচ্ছেদ অবধি আগের অডিওগুলিতে শুনেছেন। আজ আমি এই গল্পের সপ্তদশ পরিচ্ছেদটি পাঠ করে শোনাচ্ছি। এক টুকরো কাগজের উপর নরেন নিজের নামের সঙ্গে তাহার বিলাতি ডাক্তারি খেতাবটা জুড়িয়া দিয়া ভিতরে পাঠাইয়া দিয়াছিল। সেইটা পাঠ করিয়া দয়াল অত্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিলেন। এত বড় একটা ডাক্তার পায়ে হাঁটিয়া তাহাকে দেখিতে আসিয়াছে, ইহা তাহার নিজেরই যেন একটা অশোভন স্পর্ধা ও অপরাধের মতো ঠেকিল, এবং ইহাকেই বঞ্চিত করিয়া নিজে এই বাটিতে বাস করিতেছেন, এই লজ্জায় কি করিয়া যে মুখ দেখাইবেন ভাবিয়া পাইলেন না। ক্ষণিক পরে একজন গৌরবর্ণ দীর্ঘকায় ছিপছিপে যুবক যখন তাহার ঘরে আসিয়া ঢুকিল, তখন মুগ্ধ নেত্রে অবাক হইয়া চাহিয়া রহিলেন। তাহার মনে হইল ব্যাধি তাহার যাই হোক এবং যত বড়ই হোক, আর ভয় নাই। এ যাত্রা তিনি বাঁচিয়া গেলেন। বস্তুত রোগ অতি সামান্য, চিন্তার কিছুমাত্র হেতু নাই। আশ্বাস পাইয়া তিনি উঠিয়া বসিলেন। এমনকি ডাক্তার সাহেবকে ট্রেনে তুলিয়া দিতে স্টেশন পর্যন্ত সঙ্গে যাওয়া সম্ভব হইবে কিনা ভাবিতে লাগিলেন। বিজয়া নিজে শয্যাগত হইয়াও তাহাকে বিস্মৃত হয় নাই। সেই অনুরোধ করিয়া পাঠাইয়া দিয়াছে শুনিয়া কৃতজ্ঞতায় আনন্দে দয়ালের চোখ ছলছল করিয়া উঠিল। দেখিতে দেখিতে এই নবীন চিকিৎসক ও প্রাচীন আচার্যের মধ্যে আলাপ জমিয়া উঠিল। নরেন্দ্রের চিত্তের মাঝে আজ অনেকখানি গ্লানি জমা হইয়া উঠিয়াছিল, কিন্তু এই বৃদ্ধের সন্তোষ, সহৃদয়তা ও অন্তরের সুচিতার সংস্পর্শে তাহার অর্ধেক পরিষ্কার হইয়া গেল। কথায় কথায় সে বুঝিল এই লোকটির ধর্ম সম্বন্ধীয় পড়াশোনা যদিচ নিতান্তই যৎসামান্য, কিন্তু ধর্ম বস্তুটিকে বৃদ্ধ বুক দিয়া ভালোবাসেন, এবং সেই অকৃত্রিম ভালোবাসায় যেন ধর্মের সত্য দিকটার প্রতি তাহার চোখের দৃষ্টিকে অসামান্য রূপে স্বচ্ছ করিয়া দিয়াছে। কোনো ধর্মের বিরুদ্ধেই তাহার নালিশ নাই, এবং মানুষ খাঁটি হইলেই যে সকল ধর্ম তাহাকে খাঁটি জিনিসটি দিতে পারে, ইহাই তিনি অকপটে বিশ্বাস করেন। এরূপ অসাম্প্রদায়িক মতবাদ বিলাসবিহারীর কানে গেলে তাহার আচার্য পদ বহাল থাকিত কিনা ঘোর সন্দেহ। কিন্তু বৃদ্ধের শান্ত সরল ও বিদ্বেষ লেশহীন কথা শুনিয়া নরেন্দ্র মুগ্ধ হইয়া গেল। রাসবিহারী ও বিলাসবিহারীরও তিনি অনেক গুণাগুণ করিলেন। তিনি যাহারই কথা বলেন তাহারই মতো সাধুপুরুষ জগতে আর দ্বিতীয় দেখেন নাই বলেন। বৃদ্ধের মানুষ চিনিবার এই অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করিয়া নরেন্দ্র মনে মনে হাসিল। পরিশেষে বিলাসের প্রসঙ্গেই তিনি আগামী বৈশাখে বিবাহের উল্লেখ করিয়া অত্যন্ত পরিতৃপ্তির সহিত জানাইলেন যে সে উপলক্ষে তাহাকেই আচার্যের দায়িত্ব গ্রহণ করিতে হইবে, ইহাই বিজয়ার অভিলাষ, এবং এই বিবাহই যে ব্রহ্মসমাজে বিবাহের যথার্থ আদর্শ হওয়া উচিত, এই প্রকার অভিমত প্রকাশ করিতেও তিনি বিরত হইলেন না।
কিন্তু বৃদ্ধ সৌভাগ্য ও আনন্দের আতিশয্যে নিজে এতদূর বিহ্বল হইয়া না উঠিলে অত্যন্ত অনায়াসেই দেখিতে পাইতেন এই শেষের আলোচনা কি করিয়া তাহার শ্রোতার মুখের উপর কালির উপর কালি ঢালিয়া দিতেছিল। স্নানাহারের জন্য তিনি নরেন্দ্রকে যৎপরণাস্তি পীড়াপিড়ি করিয়াও রাজি করাইতে পারিলেন না। ঘণ্টা দেড়েক পরে নরেন্দ্র যখন যথার্থ শ্রদ্ধা ভরে তাহাকে নমস্কার করিয়া বাহির হইয়া গেল, তখন কোথায় যে তাহার ব্যথা, কেন যে সমস্ত মন উদ্ভ্রান্ত বিপর্যস্ত, সমস্ত সংসার এরূপ তিক্ত বিস্বাদ হইয়া গেছে, তাহা জানিতে তাহার বাকি রহিল না। নদীর পার হইতেই বাম দিকে অনেক দূরে জমিদার বাটির সৌধ চূড়া চোখে পড়ায় আর একবার নতুন করিয়া তাহার দুই চক্ষু জ্বলিয়া গেল। সে মুখ ফিরাইয়া লইয়া সোজা মাঠের পথ ধরিয়া রেলওয়ে স্টেশনের দিকে দ্রুত পদে চলিতে লাগিল। আজ এমন অকস্মাৎ এত বড় আঘাত না খাইলে সে হয়তো এত সত্বর নিজের মনটাকে চিনিতে পারিত না। এতদিন তাহার জানা ছিল এ জীবনে হৃদয় তাহার একমাত্র শুধু বিজ্ঞানকেই ভালোবাসিয়াছে। সেখানে কোনো কালে আর কোনো জিনিসেরই যে জায়গা মিলিবে না, তাহা এমন নিঃসংশয়ে বিশ্বাস করিত বলিয়ায় জগতের অন্যান্য সমস্ত কামনার বস্তুই তাহার কাছে একেবারে তুচ্ছ হইয়া গিয়াছিল। কিন্তু আজ আঘাত খাইয়া ধরা পড়িল হৃদয় তাহারই অজ্ঞাতসারে আর একটা বস্তুকে এমনই একান্ত করিয়া ভালোবাসিয়াছে। তখন ব্যথায় ও বিস্ময়েই শুধু চমকিয়া গেল না, নিজের কাছেই যেন অত্যন্ত ছোট হইয়া গেল। আজ কোনো কথারই যথার্থ মানে বুঝিতে তাহার বাধিল না। বিজয়ার সমস্ত আচরণ, সমস্ত কথাবার্তায় যে প্রচ্ছন্ন উপহাস, এবং এই লইয়া বিলাসের সহিত না জানি সে কতই হাসিয়াছে কল্পনা করিয়া তাহার সর্বাঙ্গ লজ্জায় বার বার করিয়া শিহরিতে লাগিল। এই তো সেদিন যে তাহার সর্বস্ব গ্রহণ করিয়া পথে বাহির করিয়া দিতেও এক বিন্দু দ্বিধা করে নাই। তাহারই কাছে দৈন্য জানাইয়া তাহার শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রয় করিতে যাইবার চরম দুর্মতি তাহার কোন মহাপাপে জন্মিয়াছিল। নিজেকে সহস্র ধিক্কার দিয়া কেবলই বলিতে লাগিল, এ আমার ঠিকই হইয়াছে। যে লজ্জাহীন সেই নিষ্ঠুর রমণীর একটা সামান্য কথায় নিজের সমস্ত কাজকর্ম ফেলিয়া এত দূরে ছুটিয়া আসিতে পারে, এ শাস্তি তাহার উপযুক্ত হইয়াছে। বেশ করিয়াছে, বিলাস তাহাকে অপমান করিয়া বাটির বাহির করিয়া দিয়াছে। স্টেশনে পৌঁছিয়া দেখিল যে মাইক্রোস্কোপটা এত দুঃখের মূল, সেইটাকেই লইয়াই কালীপদ দাঁড়াইয়া আছে। সে কাছে আসিয়া বলিল, ডাক্তারবাবু, মাঠান আপনাকে এইটে পাঠিয়ে দিয়েছেন। নরেন তিক্ত স্বরে কহিল, কেন? কেন তাহা কালীপদ জানিত না, কিন্তু জিনিসটা যে ডাক্তারবাবুর এবং ইহাকেই লক্ষ্য করিয়া যত প্রকারের অপ্রিয় ব্যাপার ঘটিয়া গিয়াছে, সম্মুখে এবং দ্বারের অন্তরাল হইতে কিছুই কালীপদর অবিদিত ছিল না। সে বুদ্ধি খাটাইয়া হাসি মুখে বলিল, আপনি ফিরে চেয়েছিলেন যে? নরেন্দ্র মনে মনে অধিকতর ক্রূঢ় হইয়া কহিল, না, চাইনি, দাম দেবার টাকা নেই আমার। কালীপদ বুঝিল ইহা অভিমানের কথা। সে অনেক দিনের চাকর। টাকা কড়ি সম্বন্ধে বিজয়ার মনের ভাব
এবং আচরণের বহু দৃষ্টান্ত সে চোখে দেখিয়াছে। সে তাহার সেই জ্ঞানটুকু আরও একটু ফলাও করিয়া হাসিয়া একটু তাচ্ছিল্যের ভাবে বলিল, ই ভারী তো দাম, মাঠানের কাছে 200-400 টাকা নাকি আবার টাকা, নিয়ে যান আপনি, যখন জোগাড় করতে পারবেন দামটা পাঠিয়ে দেবেন। অর্থ সম্বন্ধে তাহার প্রতি বিজয়ার এই অযাচিত বিশ্বাস নরেন্দ্রের ক্রোধটাকে একটু নরম করিয়া আনিলেও তাহার কণ্ঠস্বরের তিক্ততা দূর করিতে পারিল না। তাই সে যখন 200-এর পরিবর্তে 400 দিবার অক্ষমতা জানাইয়া কহিল, না না, তুমি ফিরিয়ে নিয়ে যাও কালীপদ, আমার দরকার নেই, 200 টাকার বদলে 400 টাকা আমি দিতে পারবো না। তখন কালীপদ অনুনয়ের স্বরেই বলিয়া উঠিল, না ডাক্তারবাবু, তা হবে না, আপনি সঙ্গে নিয়ে যান, আমি গাড়িতে তুলে দিয়ে যাব। এই জিনিসটা সম্বন্ধে তাহার নিজের একটুখানি বিশেষ গরজ ছিল। বিলাসকে সে দুচক্ষে দেখিতে পারিত না বলিয়া তাহার প্রতি অনেকটা আক্রোশবশতই নরেনের প্রতি তাহার এক প্রকার সহানুভূতি জন্মিয়াছিল। সেই জন্য দারোয়ানকে দিয়া পাঠাইতেই বিজয়া আদেশ করিলেও কালীপদ নিজে যাচিয়া এতটা পথ এই ভারী বাক্সটা বহিয়া আনিয়াছিল। নরেন্দ্র মনে মনে ইতস্তত করিতেছে কল্পনা করিয়া সে আরও একটু কাছে ঘেঁষিয়া গলা খাটো করিয়া বলিল, আপনি নিয়ে যান ডাক্তারবাবু, মাঠান ভালো হয়ে চাই কি দামটা আপনাকে ছেড়ে দিতেও পারে। এই ইঙ্গিত শুনিয়া নরেন্দ্র অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়া উঠিল। বটে, সে ডাকিয়াছে অথচ বিলাস তাহার অপমান করিয়াছে, এ বুঝি তাহারই যৎকিঞ্চিৎ কৃপার বকশিস। কিন্তু প্ল্যাটফর্মের উপর আরও লোকজন ছিল বলিয়াই এ যাত্রা কালীপদর একটা ফাঁড়া কাটিয়া গেল। নরেন্দ্র কোনো মতে আপনাকে সংবরণ করিয়া লইয়া বাহিরের পথটা হাত দিয়া নির্দেশ করিয়া শুধু বলিল, যাও আমার সম্মুখ থেকে। বলিয়াই মুখ ফিরাইয়া আর একদিকে চলিয়া গেল। কালীপদ হতবুদ্ধি বিহলের ন্যায় কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ব্যাপারটা যে কি হইল তাহার মাথায় ঢুকিল না। মিনিট 15 পরে গাড়ি আসিলে নরেন্দ্র যখন উঠিয়া বসিল তখন কালীপদ আস্তে আস্তে সেই ফার্স্ট ক্লাস কামরার জানলার কাছে আসিয়া ডাকিল, ডাক্তারবাবু। নরেন্দ্র অন্যদিকে চাহিয়াছিল। মুখ ফিরাইতেই কালীপদর মলিন মুখের উপর চোখ পড়িল। চাকরটার প্রতি নিরর্থক রূঢ় ব্যবহার করিয়া সে মনে মনে একটু অনুতপ্ত হইয়াছিল। তাই একটু হাসিয়া সদয় কণ্ঠে কহিল, আবার কি? সে এক টুকরো কাগজ এবং পেন্সিল বাহির করিয়া বলিল, আপনার ঠিকানাটা একটুখানি যদি। আমার ঠিকানা নিয়ে কি করবে? আমি কিছু করব না, মাঠান বলে দিলেন। মাঠানের নামে এবার নরেন্দ্রের আত্মবিস্মৃতি ঘটিল। অকস্মাৎ সে প্রচণ্ড একটা ধমক দিয়া বলিয়া উঠিল, বেরো সামনে থেকে বলছি, পাজি নচ্ছার কোথাকার। কালীপদ চমকিয়া দুপা হটিয়া গেল এবং পরক্ষণেই বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিল। সে ফিরিয়া আসিয়া যখন উপরের ঘরে প্রবেশ করিল তখন বিজয়া খাটের বাজুতে মাথা রাখিয়া চোখ বুজিয়া হেলান দিয়া বসিয়াছিল। পদশব্দে চোখ মেলিতেই কালীপদ কহিল, ফিরিয়ে দিলেন, নিলেন না। বিজয়ার দৃষ্টিতে বেদনা বা বিস্ময় কিছুই প্রকাশ পাইল না। কালীপদ হাতের কাগজ ও পেন্সিলটা টেবিলের উপর রাখিয়া দিতে দিতে বলিল, বাবা কি রাগ! ঠিকানা জিজ্ঞেস করাই যেন তেরে মারতে এলেন।
ইহার উত্তরেও বিজয়া কথা কহিল না। সমস্ত পথটা কালীপদ আপনার আপনি মহলা দিতে দিতে আসিতেছিল। মনিবের আগ্রহের জবাবে সে কি বলিবে, কিন্তু সে পক্ষে লেশমাত্র উৎসাহ না পাইয়া সে চোখ তুলিয়া চাহিয়া দেখিল বিজয়ার দৃষ্টি তেমনি নির্বিকার, তেমনি শূন্য। হঠাৎ তাহার মনে হইল যেন সমস্ত জানিয়া শুনিয়াই বিজয়া এই একটা মিথ্যা কাজে তাহাকে নিযুক্ত করিয়াছিলেন। তাই সে অপ্রতিভাবে কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বাহির হইয়া গেল। দত্তা গল্পের সপ্তদশ পরিচ্ছেদটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পপাঠ ভালো লেগেছে। গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরের পরিচ্ছেদগুলি শোনার জন্য। নমস্কার।